ভিডিওটা শুরু করলাম। চাঁদের পাহাড় লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আগের পর্বে যতটা পড়েছি তারপর থেকে পড়ছি। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্কর আর পীড়াপিড়ি করলে না। রাত্রে ভদ্রলোক রুটি গড়ে শঙ্করকে খাবার নিমন্ত্রণ করলে খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল, ওই যা, ভুলে গেছি। কি হলো? খাবার জল নেই মোটে? ট্রেন থেকে নিতে একদম ভুলে গেছি। সে কি, এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না, একটা কুয়ো আছে, তার জল বেজায় তেতো আর কষা। সে জলে বাসন মাজা ছাড়া আর কোনো কাজ হয় না। খাবার জল ট্রেন থেকে দিয়ে যায়। বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষ নেই, এখানে স্টেশন করেছে কেন শঙ্কর বুঝতে পারলে না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজের কাজ করে রেঁধে খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়, দুপুরে বই পড়ে কি বড় টেবিলটাতে শুয়ে ঘুমোয়, বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মের পায়চারি করে। স্টেশনের চারিদিকে ঘিরে ধুধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ বা ঘাসের বন, মাঝে ইউকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি, সারা চক্রবাল জুড়ে। ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল একা যেন ওইসব মাঠে সে না বেড়াতে বের হয়। শঙ্কর বলেছিল কেন? সে প্রশ্নের সন্তোষজনক উত্তর গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি, কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাতেই মিলল। রাত বেশি না হতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই সে শোবে। সামনে কাচ বসানো, দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেওয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে। দরজার ঠিক বাইরে কাচের নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ শঙ্কর কাঠের মতো বসে রইল। দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের ওপর কেবল কাঠের রুলটা মাত্র আছে। সিংহটা কিন্তু কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিনের বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট দুই, কিন্তু শঙ্কর মনে হলো সে আর সিংহটা কতকাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল। এতক্ষণে সে বুঝতে পারলে স্টেশনের চারিদিকে কাঁটা তারের বেড়া কেন। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র। বাকি উত্তরটা পেতে দু একদিন বিলম্ব ছিল। সেটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাত্রের ঘটনাটি বললে গার্ড লোকটি ভালো সব শুনে বললে, এইসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখানে থেকে 12 মাইল দূরে তোমার মতো আর একটা স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যে কাণ্ড। সে কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল, বেশ সাবধান থেকো সর্বদা। শঙ্কর চিন্তিতই হয়ে পড়ল। এরা কি কথাটা চাপা দিতে চায়? সিংহ ছাড়া আরও কিছু আছে নাকি? যাই হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মে স্টেশন ঘরের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করে বা ডায়েরি লেখে। রাত্রের অভিজ্ঞতা অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে। প্ল্যাটফর্মে ইউকা গাছটার ডালপালার মধ্যে দিয়ে রাত্রের বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে প্রহরে শেয়ালে ডাকে। এক একদিন গভীর রাত্রে দূরে কোথাও সিংহের গর্জন শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। ঠিক এই জীবন সে চেয়েছিল। এ তার রক্তে আছে। এই জনহীন প্রান্তর, এই রহস্যময়ী রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। নিরাপদ শান্ত জীবন, নিরীহ কেরানির হতে পারে, তার নয়।
সেদিন বিকেলে ট্রেনে রওনা করে দিয়ে সে নিজের কোয়ার্টারে রান্নাঘরে ঢুকতে যাচ্ছে, এমন সময় খুঁটির গায়ে কি একটা দেখে সে 3 হাত লাফ দিয়ে পিছিয়ে গেল। প্রকাণ্ড একটা হলদে খরিস কোকড়া তাকে দেখে ফোনা উদ্ধত করে খুঁটি থেকে প্রায় 1 হাত বাইরের মুখে বাড়িয়েছে। আর 2 সেকেন্ড পরে যদি শঙ্করের চোখ সেদিকে পড়তো তাহলে না এখন সাপটাকে মারবার কি করা যায়। কিন্তু সাপটা পর মুহূর্ত খুঁটি বেয়ে ওপরে খড়ের চালের মধ্যে লুকিয়ে পড়ল। বেশ কাণ্ড বটে। ওই ঘরের দিকে শঙ্করকে এখন ভাত রাঁধতে বসতে হবে। এই সিংহ নয়, সে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকলো এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগেই এই সিংহ নয় যে দরজা বন্ধ করে আগুন জ্বেলে রাখবে। খানিকটা ইতস্তত করে শঙ্কর অগত্যা রান্নাঘরে ঢুকলো এবং কোনো রকমে তাড়াতাড়ি রান্না সেরে সন্ধ্যা হবার আগে খাওয়া দাওয়া সাঙ্গ করে সেখান থেকে বেরিয়ে স্টেশন ঘরে এলো। কিন্তু স্টেশন ঘরেই বা বিশ্বাস কি? সাপ কখন কোন ফাঁক দিয়ে ঘরে ঢুকবে তা কি আর ঠিকই রাখা যাবে? পরদিন সকালে ট্রেনের গাড়ি থেকে একটা নতুন কুলি তার রসদের বস্তা নামিয়ে দিতে এলো। সপ্তাহে 2 দিন মোম্বাসা থেকে চাল আর আলু রেল কোম্পানি এইসব নির্জন স্টেশনে কর্মচারীদের পাঠিয়ে দেয়। মাসিক বেতন থেকে এর দাম কেটে নেওয়া হয়। যে কুলিটা রসদের বস্তা নামিয়ে দিতে এলো সে ভারতীয় গুজরাটি অঞ্চলের বাড়ি। বস্তাটা নামিয়ে সে কেমন যেন অদ্ভুতভাবে চাইল শঙ্করের দিকে এবং পাছে শঙ্কর তাকে কিছু জিজ্ঞেস করে এই ভয়ে যেন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। কুলির যে দৃষ্টি শঙ্করের চোখ এড়ায়নি। কি রহস্য জড়িত আছে যেন এই জায়গাটার সঙ্গে। কেউ ওর কাছ থেকে প্রকাশ করতে চায় না। প্রকাশ করা যেন বারণ আছে। ব্যাপার কি? দিন 2 পরে ট্রেন পাস করে সে নিজের কোয়ার্টারে ঢুকতে যাচ্ছে আর একটু হলেই সাপের ঘাড়ে পা দিয়েছিল আর কি। সেই খরিস গোখরো সাপ। পূর্বদৃষ্ট সাপটা হতে পারে, নতুন একটা যে নয় তারও কোনো প্রমাণ নেই। শঙ্কর সেই দিন স্টেশন ঘরে নিজের কোয়ার্টারেও চারিদিকে জমি ভালো করে পরীক্ষা করে দেখলে সারা জায়গায় মাটিতে বড় বড় গর্ত, কোয়ার্টারের উঠোনে, রান্নাঘরে, দেওয়ালে, কাঁচা প্ল্যাটফর্মের মাঝে মাঝে সর্বত্র গর্ত ও ফাটল আর ইঁদুরের মাটি। তবুও সে কিছুই বুঝতে পারলে না। একদিন সে স্টেশন ঘরে ঘুমিয়ে আছে, রাত অনেক, ঘর অন্ধকার। হঠাৎ শঙ্করের ঘুম ভেঙে গেল। 5টা ইন্দ্রিয় বাইরে আর একটা কোনো ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে ওঠে, তাকে জানিয়ে দিল সে ভয়ানক বিপদে পড়বে। ঘোর অন্ধকার। শঙ্করের সমস্ত শরীর যেন শিউরে উঠল। টর্চটা হাতে পাওয়া যায় না কেন? অন্ধকারের মধ্যে যেন একটা কিসের অস্পষ্ট শব্দ হচ্ছে ঘরের মধ্যে। হঠাৎ টর্চটা তার হাতে ঠেকল এবং কলের পুতুলের মতো সামনের দিকে ঘুরিয়ে টর্চটা জ্বালালো। সঙ্গে সঙ্গে সে ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে টর্চটা ধরে বিছানার উপর বসে রইল। দেওয়াল ও তার বিছানার মাঝখানের জায়গার মাথা উঁচু করে তুলে ওই টর্চের আলোর পড়ার দরুন সাময়িকভাবে আলো আঁধারে লেগে থ খেয়ে আছে আফ্রিকার ক্রূর ও হিংস্রতম সাপ, কালো মাম্বা। ঘরের মাঝখান থেকে সাপটা প্রায় 2.5 হাতে উঁচু হয়ে উঠেছে। এটা এমন কিছু আশ্চর্য নয়। ব্ল্যাক মাম্বা সাধারণত মানুষকে তাড়া করে তারা ঘাড়ে ছোবল মারে। ব্ল্যাক মাম্বার হাত থেকে রেহাই পাওয়া এরকম পুনর্জন্ম তাও শঙ্কর শুনেছে। শঙ্কর একটা গুণ বাল্যকাল থেকেই আছে, বিপদে তার সহজে বুদ্ধিভ্রংশ হয় না। আর তার স্নায়ুমণ্ডলীর ওপর সে ঘোর বিপদে কর্তৃত্ব বজায় রাখতে পারে। শঙ্কর বুঝলে হাত যদি তার একটু কেঁপে যায় তবে সে মুহূর্তে সাপটার চোখ থেকে আলো সরিয়ে যাবে। সেই মুহূর্তে ওর আলো আঁধারি কেটে যাবে এবং তক্ষুনি সে করবে আক্রমণ। সে বুঝলে তার আয়ু নির্ভর করছে দৃঢ় ও অকম্পিত হাতে টর্চটা সাপের চোখের দিকে ধরে থাকবার উপর।
যতক্ষণ সে এরকম ধরে থাকতে পারবে ততক্ষণ সে নিরাপদ। কিন্তু যদি টর্চটা একটু এদিক ওদিক সরে যায়। শঙ্কর টর্চ ধরে রইল। সাপের চোখ দুটো জ্বলছে যেন দুটোর আলোর দানার মতো। ভীষণ শক্তি ও রাগ প্রকাশ পাচ্ছে চাবুকের মতো খাড়া উদ্ধত তার কালো মিশমিশে সরু দেহটাতে। শঙ্কর ভুলে গেছে চারপাশের সব আসবাবপত্র। আফ্রিকা দেশটা তার রেলের চাকরি, মোম্বাসা থেকে কুসুম লাইনটা তার দেশ, তার মা বাবা, সমস্ত জগৎ শূন্য হয়ে গিয়ে সামনের এই দুটো ওই জলজলে আলোর দানার পরিণত হয়েছে। তার বাইরে সব শূন্য, অন্ধকার, মৃত্যুর মতো শূন্য, প্রলয়ের পরে বিশ্বের মতো অন্ধকার। সত্য কেবল এই মহা হিংস্র উদ্যত ফনা মাম্বা, যেটা প্রত্যেক ছোবলে 1500 মিলিগ্রাম বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে। শঙ্করের হাত ঝিমঝিম করছে, আঙ্গুল অবশ হয়ে আসছে, কনুই থেকে বগল পর্যন্ত হাতের যেন সার নেই। কতক্ষণ সে আর টর্চ ধরে থাকবে? আলোর দানা দুটো হতেই সাপের চোখ নয়, জোনাকিন পোকা কিংবা নক্ষত্র কিংবা টর্চের ব্যাটারির তেজ কমে আসছে না। সাদা আলো যেন হলদে নিস্তেজ হয়ে আসছে না, কিন্তু জোনাকি পোকা কিংবা নক্ষত্র দুটো তেমনি জ্বলছে। রাত রাত না দিন, ভোর হবে না সন্ধ্যা হবে। শঙ্কর নিজে সামলে নিল। ওই চোখ দুটো জ্বালাময়ী দৃষ্টি তাকে যেন মোহগ্রস্ত করে তুলেছে। সে সজাগ থাকবে। এই তেপান্তরের মাঠে চেঁচালেও কেউ কথা নেয় না, সে জানে। তার নিজের স্নায়ুমণ্ডলীয় দৃঢ়তার ওপর নির্ভর করে তার জীবন, কিন্তু সে পারছে না। হাত যেন টনটন করে অবশ হয়ে আসছে। আর কতক্ষণ সে টর্চ ধরে থাকবে? সাপে না হলে ছোবল দিক, কিন্তু হাতখানা একটু নামিয়ে সে আরাম বোধ করবে এখন। তারপরেই ঘড়িতে টং টং করে 3টে বাজল। ঠিক রাত 3টে পর্যন্ত বোধ হয় শঙ্করের আয়ু ছিল, কারণ 3টে বাজবার সঙ্গে সঙ্গে তার হাত কেঁপে উঠল, নড়ে গেল। সামনে আলোর দানা দুটো গেল নিভে, কিন্তু সাপ কই? তাড়া করে এলো না কি কেন? পরক্ষণে শঙ্কর বুঝতে পারল সাপটা সাময়িক মোহগ্রস্ত হয়েছে তার মতো। এই অবসর বিদ্যুতের চোখ বেগে সে টেবিলের দিকে এক লাফ মেরে অন্ধকারের মধ্যে দরজার আগল খুলে ফেলে ঘরের বাইরের দিকে দরজাটা বাইরের থেকে বন্ধ করে দিল। সকালে ট্রেন এলো। শঙ্কর বাকি রাতটা প্ল্যাটফর্মে কাটিয়েছে। ট্রেনের গার্ডকে বলল সব ব্যাপার। গার্ড বলল, চলো দেখি। স্টেশন ঘরের মধ্যে কোথাও সাপের চিহ্ন পাওয়া গেল না। গার্ড লোকটা ভালো বলি, তবে শোনো, খুব বেঁচে গেছো কাল রাত্রে। এতদিন কথাটা তোমায় বলিনি, পাছে ভয় পাও। তোমার আগে যিনি স্টেশন মাস্টার এখানে ছিলেন, তিনিও সাপের উপদ্রবে এখান থেকে পালান। তার আগে দুজনে স্টেশন মাস্টার এই স্টেশনের কোয়ার্টারে সাপের কামড়ে মরেছে। আফ্রিকার ব্ল্যাক মাম্বা যেখানে থাকে তার ত্রিসীমানায় লোক আসে না। বন্ধুভাবে কথাটা বললাম। ওপরওয়ালাদের বলো না যেন যে আমার কাছ থেকে কথা শুনেছ। ট্রান্সফারের দরখাস্ত করো। শঙ্কর বললে, দরখাস্তের উত্তর আসতেও তো দেরি হবে। তুমি একটা উপকার করো, আমি এখানে একেবারে নিরস্ত্র। আমাকে একটা বন্দুক কিংবা রিভলভার যাবার পথে দিয়ে যাও, আর কিছু কার্বলিক অ্যাসিড। ফিরবার পথে কার্বলিক অ্যাসিডটা আমায় দিয়ে যেও। ট্রেন থেকে সে একটা কুলিকে নামিয়ে দিল এবং দুজনে মিলে সারাদিন সর্বত্র গর্ত বুঝিয়ে বেড়ালো। পরীক্ষা করে দেখে মনে হলো কাল রাত্রে স্টেশন ঘরের পশ্চিমের দেওয়ালের কোণে একটা গর্ত থেকে সাপটা বেরিয়েছিল। গর্তগুলো ইঁদুরে বাইরের সাপ। দিনমানে ইঁদুর খাওয়ার লোভে গর্তে ঢুকেছিল হয়তো। গর্তটা বেশ করে ভালো করে বুঝিয়ে দিল। ডাউন ট্রেনের গার্ডের কাছ থেকে 1 বোতল কার্বলিক অ্যাসিডও পাওয়া গেল। ঘরের সর্বত্র যে অ্যাসিড ছড়িয়ে দিল। কুলিটা তাকে একটা বড় লাঠি দিয়ে গেল। 2-3 দিনের মধ্যে রেল কোম্পানি থেকে ওই একটা বন্দুক দিল। স্টেশন বড়ই জলের কষ্ট। ট্রেন থেকে জল দেয়, তাতে রান্না খাওয়া কোনো রকমে চলে, স্নানও আর হয় না।
এখানকার কুয়োর জলও শুকিয়ে গেছে। একদিন সে